বাংলা বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। সেই শুভ কামনা রেখে আজকে শুরু করছি। তোমাদের সাথে আমি যে কোর্সটি নিয়ে কথা বলি সেই কোর্সটি হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ, 1800 সাল থেকে 1947 সাল পর্যন্ত। আমরা গত কয়েকটি ক্লাসে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলেছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে বাংলা সাহিত্যে উপন্যাসের উদ্ভব এবং ক্রমবিকাশ। তো যেহেতু ক্লাসটি হচ্ছে সাহিত্যের ইতিহাস, যেখানে পর্যায়ক্রমিক কিছু বিষয় থাকে, আমরা সেই ধারাবাহিকতায় বাংলা সাহিত্যে উপন্যাসের কেমনে উদ্ভব এবং বিকাশ হলো সেই বিষয়টি নিয়ে আজকে আলোকপাত করব। তো আমরা যদি খেয়াল করি যে উপন্যাস কাকে বলা হয়, উপন্যাস আসলে কি, আমরা বিভিন্ন ক্লাসে বাংলা সাহিত্যের যে বিবর্তন, সেই বিবর্তনগুলো তোমাদের সামনে উপস্থাপন করেছি। সেই প্রাচীনকাল, প্রাচীন যুগ, মধ্যযুগ, সেই মধ্যযুগের পরবর্তীকালে যে 1800 সাল থেকে যে আধুনিক যুগ শুরু হলো, এই আধুনিক যুগে এসে আমরা লক্ষ্য করছি যে বাংলা সাহিত্য তার আঙ্গিক বিভিন্নভাবে রূপান্তরিত হয়ে গেছে। যে বিষয়টি ওই আধুনিক যুগের একটি বড় বৈশিষ্ট্য ছিল, যে সাহিত্যের আঙ্গিকের রূপান্তর। কারণ মধ্যযুগে আমরা সাহিত্যের একটাই আঙ্গিক লক্ষ্য করি, যে আঙ্গিকটি হচ্ছে কবিতা কিংবা কাব্য। তো এই আধুনিক যুগে এসে সাহিত্যের আঙ্গিক যখন বিভিন্নভাবে রূপান্তরিত হলো, সেই রূপান্তরিত হওয়ার একটি হচ্ছে উপন্যাস। তোমরা জানো যে মধ্যযুগে কোনো গদ্য সাহিত্য ছিল না। তখনকার সাহিত্যিকেরা মনে করতেন, যারা সাহিত্য রচনা করতেন তারা মনে করতেন যে গদ্য হচ্ছে মানুষের মুখের ভাষা, সেই মুখের ভাষা দিয়ে কখনোই সাহিত্য রচিত হতে পারে না। কিন্তু ব্রিটিশ শাসনের পরে, যে 1800 সালের পরে এসে আমরা লক্ষ্য করলাম যে মানুষের মুখের ভাষা যে গদ্য, সেই গদ্য দিয়ে উৎকৃষ্ট মাপের সাহিত্য রচিত হতে পারে, যার একটি নমুনা হচ্ছে উপন্যাস। তোমাদের সাথে বাংলা গদ্য সাহিত্যের উদ্ভব এবং ক্রমবিকাশ কেমনে হয়েছে যে আমরা সেই বিষয়গুলো যে আলোচনা করেছি। ফোর্ট উইলিয়াম কলেজ থেকে যে একেবারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, পরবর্তীকালের ৩০ যুগের মানিক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত যে সেই আমরা বিশ্লেষণ করেছি বাংলা গদ্য সাহিত্যতে কেমনে বিকশিত হয়েছিল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি, পূর্বেই বলেছি যে বাংলা সাহিত্যে উপন্যাসটা কেমনে উদ্ভব হলো এবং বিকশিত হলো। তোমরা জানো যে উপন্যাস গদ্য সাহিত্যেরই একটি আঙ্গিক, আর উপন্যাসকে বলা হয় বর্ণনাত্মক শিল্পকর্ম। সাহিত্যে দুটো আঙ্গিককে বলা হয় বর্ণনাত্মক শিল্পকর্ম, যেখানে বিস্তৃতিটা খুব বেশি। তোমরা নিশ্চয়ই পদ্মা নদীর মাঝে উপন্যাস পড়েছ কিংবা লাল সালু উপন্যাস পড়েছ। সেই কাহিনীগুলো যদি কাউকে বলতে চাও, ধরা যাক 15 মিনিট, 20 মিনিট কিংবা 30 মিনিট সময়ই তোমরা বলে ফেলতে পারো যে লাল সালুর কাহিনীটি, মজিদ চরিত্রের যে বিশ্লেষণ, কিংবা মজিদ কেমনে তার উত্থান শুরু হলো, ধর্মকেন্দ্রিক ব্যবসা সে কেমনে প্রতিষ্ঠিত করতে লাগলো। তাহলে এই ঘটনাটি নিয়েই কিন্তু সৈয়দ ওয়ালিউল্লাহ দেখো 150 পৃষ্ঠার উপন্যাস রচনা করে ফেলেছেন। কিংবা পদ্মা নদীর মাঝি সেই যে ঘটনা, যে কেতুপুর গ্রামের কুবের গণেশ কিংবা হোসেন মিয়া, তাদের যে কাহিনী, সেই কাহিনীকে নিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় 150-200 পৃষ্ঠার উপন্যাস লিখে ফেললেন। তাহলে এই যে কাহিনীকে প্রলম্বিত করা কিন্তু উপন্যাসের একটি বড় বৈশিষ্ট্য। তো সাহিত্যে দুটো আঙ্গিককে বলা হয় বর্ণনাত্মক শিল্পকর্ম, একটা হচ্ছে মহাকাব্য আর একটা হচ্ছে উপন্যাস। তো 1800 সালের পরে যখন গদ্য সাহিত্যের সূচনা হলো, সেই গদ্য সাহিত্যের সূচনার ধারাবাহিকতার প্রেক্ষিতে যে আমরা লক্ষ্য করলাম যে উপন্যাস নামের একটি আঙ্গিক তৈরি হতে শুরু করলো।
যেখানে একটি কাহিনী থাকে এবং কাহিনীর যথাযথ বিশ্লেষণ থাকে এবং লেখকের দৃষ্টিভঙ্গির পরিচয় সেখানে পাওয়া যায়। তাহলে আমরা যদি উপন্যাসের সংঘাত নিরূপণ করি, যে উপন্যাস কাকে বলে সেটি নিয়ে যদি কথা বলতে চাই, যে আমরা দেখব যে উপন্যাস প্রথমতই হচ্ছে একটি বর্ণনাত্মক শিল্পকর্ম, যেখানে কাহিনীকে শিল্পের সাথে সামঞ্জস্য রেখে, অর্থাৎ শিল্পসঙ্গতভাবে যেখানে কাহিনীকে প্রলম্বিত করা হয়, লম্বা করা হয়, টেনে নিয়ে যাওয়া হয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে পাঠক কখনো বিরক্ত হয় না, কারণ পাঠক বারবার আকৃষ্টই হচ্ছে। তাহলে সেটি কেন হয়? সেটি হচ্ছে লেখকের বর্ণনার বৈশিষ্ট্য, কিংবা লেখকের যে শিল্পবোধ, কিংবা লেখকের যে উপস্থাপনার কৌশল। সেই লেখকের কৌশলের কারণেই কিন্তু পাঠকরা বারবার আকৃষ্ট হচ্ছে, যে তার পরের পাতায় কি, এক পাতা পড়ে শেষ করলো পাঠক, তার পরের পাতায় কি সেটি জানার জন্য পাঠক উদ্গ্রীব হয়ে যায়। এটি কিন্তু বর্ণনাত্মক শিল্পকর্মের একটি বড় বৈশিষ্ট্য, কিন্তু অবশ্যই খেয়ালযোগ্য যে বর্ণনাত্মক শিল্পের যে মান, সেই মানটি বজায় রাখতে হয়। তাহলে উপন্যাস প্রথমতই হচ্ছে যে সাহিত্যের একটি আঙ্গিক, যে আঙ্গিকটির মুখ্য বৈশিষ্ট্য হচ্ছে বর্ণনাত্মক। যে দ্বিতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে যে পরিপূর্ণ জীবনের একটি চিত্র থাকবে। পরিপূর্ণ জীবন, দেখুন জীবনের সংঘাত যদি আমরা নিরূপণ করতে যাই, তোমরা যারা লাল সালু পড়েছো কিংবা পদ্মা নদীর মাঝি পড়েছো, একটু খেয়াল করে দেখো, মজিদ যখন মহব্বতনগর গ্রামে এসে হাজির হলো, সেই সময় মজিদের বয়স যদি আমরা 27 কিংবা 30 ধরি, তাহলে তার যে বয়সের বর্ণনা, যে আমরা মোটামুটি 30-এর কাছাকাছি বয়স ধরে নিতে পারি, তো সেখান থেকেই কিন্তু তার সাথে পাঠকের পরিচয় হলো। যেমন সর্বশেষ যে দৃশ্য যে আমরা লক্ষ্য করলাম, যে গ্রামের সমস্ত ফসল ধ্বংস হয়ে গেল ঝড়ে, এবং মজিদ তার গ্রামের মহব্বতপুর গ্রামের মানুষকে সান্ত্বনা দিচ্ছে, সেই সান্ত্বনা দেওয়ার মধ্য দিয়ে যে উপন্যাসটির সমাপ্তি হচ্ছে। তাহলে মাঝে যে পরিচয়টা, মজিদের যে বর্ণনাটা যে আমরা পাচ্ছি, কয়েক বছরের বর্ণনা, 4 থেকে 5 বছর কিংবা বড় যে 7 বছরের বর্ণনা যে আমরা পাচ্ছি, যে মজিদ খুব সূক্ষ্ম কৌশলে গ্রামের মানুষকে বশীভূত করেছে, এবং সেই বশীভূত করার মধ্য দিয়ে সে একটি মাজার তৈরি করেছে, এবং সেই মাজারকে কেন্দ্র করে তার আয় রোজগার দিন দিন বেড়েই চলেছে। তাহলে এই যে 5-7 বছরের বর্ণনা সৈয়দ ওয়ালিউল্লাহ এই লাল সালু উপন্যাস উপস্থাপন করলেন, সেটি কি মজিদের জীবন? তারপরে আর কি হতে পারে? তারপরে মজিদ বর্তমানে যা করছে তাই করত। তাহলে মানুষের জীবনের যে সংজ্ঞাটা, সেই জীবনটাকে যে আমরা যদি মনে করি যে তার কর্মময় জীবনটা, যে কর্মের সমষ্টি, সেই কর্মের সমষ্টিটাই হচ্ছে তার জীবন, তাহলে মজিদকে যে আমরা বলতে পারি, মজিদ চরিত্রের জীবনকে যে আমরা বলতে পারি যে তার জীবন পরিপূর্ণভাবে যেখানে রয়েছে। কিংবা যে আমরা যদি পদ্মা নদীর মাঝে উপন্যাসের কথা বলি, যেখানে কুবের গণের ধনঞ্জয়, হুসেন মিয়া, কপিলা, সেই জাতীয় চরিত্রগুলো রয়েছে, সেখানেও কুবের কে যে আমরা যখন যে উপন্যাসে প্রথম লক্ষ্য করি, যে প্রথম অধ্যায়ে যে আমরা যখন কুবেরকে দেখি, তখন সে 4র্থ সন্তানের জনক হয়েছে। তাহলে মোটামুটি ধরে নেওয়া যায় তার প্রথম কন্যা গোপীর বয়স 9 কি 10, যে তাহলে ধরেই নেওয়া যায় যে কুবেরের বয়স মোটামুটি 34-35। যেমন সেখান থেকেই পদ্মা নদীর মাঝে উপন্যাস শুরু হয়েছে, যেমন সমাপ্তি যে একটি মিথ্যা চুরির দায়ে অভিযুক্ত হয়ে কুবের ময়না দ্বীপে চলে গেছে। তাহলে এইখানেও কিন্তু যে আমরা মোটামুটি 4-5 বছরের একটি জীবন পাই। তাহলে জীবনের যে সংজ্ঞা, উপন্যাসের সংজ্ঞার প্রেক্ষিতে জীবনকে যদি আমরা মূল্যায়ন করি, তাহলে জীবনের যে কাজটুকু, সেই কাজটুকুই হচ্ছে মূলত জীবন। মানুষ যে কাজগুলো করে, সেই কাজগুলো, সেখানে জন্ম আর মৃত্যু খুব মুখ্য বিষয় নয়। কার জন্ম কবে হলো আর মৃত্যু, এই যে পরিপূর্ণ যে জীবন, সেই জীবনটি কিন্তু যে উপন্যাসে আমরা নাও পেতে পারি। তাহলে সামগ্রিক অর্থে উপন্যাসের যে জীবন, সেই জীবনটি হচ্ছে যে কর্মময়তার যে সমষ্টি, একটা মানুষের, একটা ব্যক্তির, কিংবা একদল মানুষের, কিংবা একটা দেশের মানুষের, কিংবা একটা গোষ্ঠীর জীবনের যে চিত্র, চাল চিত্র যা আমরা যা পাই, তা সময় দিয়ে নির্ধারিত, তারিখ দিয়ে নির্ধারিত নাও হতে পারে। একটি সামগ্রিক যে চিত্রটা পাচ্ছি, সেই চিত্রটাই হচ্ছে জীবন। তোমরা খেয়াল করে দেখো,
ছোট গল্পেও কিন্তু যে আমরা জীবনের একটি সামান্য চিত্র পাই। তোমরা যারা ছোট গল্প পড়েছ জানো যে মানুষের জীবনে ঘটে যাওয়া লক্ষ লক্ষ ঘটনার একটা ঘটনাকে যখন লেখক খুব শিল্পিতভাবে উপস্থাপন করেন তা হচ্ছে ছোট গল্প। আর এই মানুষের জীবনের এই লক্ষ লক্ষ ঘটনাগুলোর সমষ্টিটাই হচ্ছে উপন্যাসে থাকে, যা আমরা পরিপূর্ণ জীবন হিসাবে লক্ষ্য করছি। তাহলে যে একটা উপন্যাসে থাকবে প্রথমে উপন্যাস হচ্ছে বর্ণনাত্মক শিল্পকর্ম, আর উপন্যাস হচ্ছে পরিপূর্ণ জীবনের একটা চিত্র। হ্যাঁ, সেই জীবনটা একজন ব্যক্তির হতে পারে, যেমন তোমরা লাল সালুতে দেখেছো যে মজিদের জীবন, কিংবা পদ্মা নদীর মাঝিতে দেখেছো কুবের, গণেশ, ধনঞ্জয়, হুসেন মিয়া তাদের জীবন, কিংবা সেটি একটা দেশের জীবন হতে পারে, যে একটা জাতির সামগ্রিক জীবনের চিত্র হতে পারে, একদল মানুষের সামগ্রিক জীবনের চিত্র হতে পারে। তাহলে সেই চিত্রটা এবং পরিপূর্ণ একটি চিত্র, অখণ্ড একটি চিত্র আমরা এই উপন্যাসে পাব। আর 3 নম্বর যে বিষয়টি থাকে যে লেখকের ব্যক্তিগত জীবন দর্শন এবং তার যে অনুভূতি, সেই অনুভূতির খুব সার্থক বহিঃপ্রকাশ ঘটে উপন্যাসে। এই যে বিশ্লেষণটা, ধরা যাক পদ্মা নদীর মাঝি কিংবা লাল সালু, এই উপন্যাসগুলোর যে কাহিনী কিংবা যে জীবনচিত্র আছে, সেই জীবনচিত্রটাকে লেখক কোন দৃষ্টিতে মূল্যায়ন করছেন এবং তিনি কোন দৃষ্টিতে পাঠকের সামনে তুলে ধরেছেন। তাহলে এই যে ব্যক্তিগত জীবন দর্শন, অর্থাৎ লেখক যিনি উপন্যাস রচনা করছেন তার ব্যক্তিগত জীবন দর্শনটা যখন সাথে থাকবে লেখকের গভীর অনুভূতির বহিঃপ্রকাশ, এর সমষ্টিটাই হচ্ছে উপন্যাস। তাহলে এই 3টি বিষয় মূলত থাকতে হবে, যে বর্ণনাত্মক শিল্পকর্মের বৈশিষ্ট্য, 2 পরিপূর্ণ জীবনের চিত্র থাকবে, 3 লেখকের ব্যক্তিগত জীবন দর্শন এবং তার গভীর অনুভূতির বহিঃপ্রকাশ থাকবে উপন্যাস। তাহলে প্রথমতই যে আমরা বলতে পারি উপন্যাসে একটা কাহিনী আছে, একটা প্লট আছে, কারণ প্লট ছাড়া তো উপন্যাস হতে পারে না। তোমরা মধ্যযুগের যে কাব্যগুলো একটু খেয়াল করে দেখো, নিশ্চয়ই 2-1টি পাঠ করেছো, লাইলি মজনু, সিরি ফরহাদ কিংবা পদ্মাবতী। সেই সমস্ত কাহিনীগুলোতেও কিন্তু একটি প্লট আছে, অর্থাৎ একটি ঘটনা শুরু হয়েছে এবং তার দীর্ঘ বর্ণনা আছে এবং সমাপ্তি পর্যন্ত আছে। কিন্তু যেহেতু সেইগুলো কাব্য, যে আমরা বর্ণনাত্মক শিল্পকর্ম, যে আমরা কিন্তু আগেই বলেই নিয়েছি যে উপন্যাস হচ্ছে বর্ণনাত্মক শিল্পকর্ম, যেখানে লেখক খুব সূক্ষ্ম কৌশল ব্যবহার করে পাঠককে আকৃষ্ট করে ফেলেন, যে পাঠকের সরে যাওয়ার আর ক্ষমতাটুকু থাকে না। তাহলে উপন্যাস, যে আমরা আগেই বলে নিয়েছি যে উপন্যাস হচ্ছে গদ্য সাহিত্যের একটি রচনা, যেটা মানুষের মুখের ভাষা যে গদ্য, সেই গদ্য সাহিত্য দিয়েই একটি গদ্য ভাষা দিয়েই একটি সাহিত্য রচিত হচ্ছে, যার একটি কাহিনী আছে, যেখানে লেখকের ব্যক্তিগত জীবন দর্শনের বহিঃপ্রকাশ ঘটছে, যেটি একটি বর্ণনাত্মক শিল্পকর্ম এবং যেটি একটি পরিপূর্ণ জীবনের চিত্র, তাই হচ্ছে উপন্যাস। তো বাংলা সাহিত্যে যে উপন্যাসের যে শুরু হয়েছে যে 1800 সালের পর থেকে, তো অবশ্যই, কারণ তোমাদের আধুনিক যুগ শুরুই হয়েছে যে 1800 সাল থেকে। তার পূর্বে তো গদ্য সাহিত্যের কোনো নমুনাই ছিল না। যে 1800 সালের পরে যখন গদ্য সাহিত্য আস্তে আস্তে বিকশিত হতে শুরু করলো, তখন আমরা লক্ষ্য করলাম যে বাংলা সাহিত্যে উপন্যাস নামক একটি নতুন আঙ্গিক তৈরি হতে শুরু করলো। যে তৈরিটা যে হলো সেটা কিন্তু খুব হঠাৎ করে হয়ে যায়নি, একটি দীর্ঘ সময়ের পরম্পরার মধ্য দিয়ে যে উপন্যাস সাহিত্য তৈরি হতে শুরু করেছে। তা আমরা প্রথমেই লক্ষ্য করি, তোমাদেরকে যে আমি যখন বাংলা গদ্যের বিকাশ পড়াচ্ছিলাম, সেখানে যে তোমরা দেখেছো যে ফোর্ট উইলিয়াম কলেজ, তারপর রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাদের হাত ধরে ধরে বাংলা গদ্য সাহিত্যটা বিকশিত হয়েছে। পরবর্তীকালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার উপরে রবীন্দ্রনাথ ঠাকুর। তো উপন্যাসটাও কিন্তু যেইভাবেই পর্যায়ক্রমিকভাবে যে অনেকটা সময় নিয়ে বিকশিত হতে শুরু করেছে, কারণ যে উপন্যাস নামক কোনো বিষয়, বস্তু বাংলা সাহিত্যে ছিল না। তা আমরা যেই পর্যায়ে এসে লক্ষ্য করি, যে উপন্যাসের সংজ্ঞা তো তোমরা মোটামুটি বুঝেছো যে কাকে উপন্যাস বলে। যে
যদি আমরা একটু শ্রেণীকরণ করতে চাই খুব সাধারণভাবে, তাহলে লক্ষ্য করব যে বিভিন্ন ক্যাটাগরির উপন্যাস বাংলা সাহিত্যে রয়েছে, অর্থাৎ বিশ্বের বিভিন্ন ভাষা সাহিত্যে বিভিন্ন ক্যাটাগরির উপন্যাস রয়েছে, বিভিন্ন শ্রেণীকরণে সেগুলোকে বিভিন্নভাবে শ্রেণীকরণ করা যায়। যে আমরা যদি লক্ষ্য করি যে সামাজিক উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস, রাজনৈতিক উপন্যাস, কাব্যধর্মী উপন্যাস, আত্মজীবনীমূলক উপন্যাস, ডিটেকটিভ উপন্যাস, পত্রোপন্যাস, রোমান্সধর্মী উপন্যাস, এই জাতীয় বিভিন্ন উপন্যাস বাংলা সাহিত্যেও রয়েছে। তাহলে উপন্যাসের ঘটনা এবং বিশ্লেষণের প্রেক্ষিতে উপন্যাসের যে কাহিনী, সেই কাহিনী ভিত্তিতে তার বিশ্লেষণের প্রেক্ষিতে আমরা এই উপন্যাসকে বিভিন্নভাবে শ্রেণীকরণ করলাম। তো উপন্যাসের বাংলা সাহিত্য উপন্যাসের যে প্রাথমিক প্রচেষ্টা, সেই প্রাথমিক প্রচেষ্টাটি শুরু হয়েছিল যে কলকাতা, সেই সময়কার ব্রিটিশ আমলে কলকাতা ভারতবর্ষের রাজধানী ছিল। সেই সময়ে বিভিন্ন স্থানের যারা জমিদার, তাদের তোমরা জানো যে 1800 সালের পর থেকেই কলকাতায় স্কুল কলেজ প্রতিষ্ঠা পেতে শুরু করেছে। তো সেই সময়ে তো স্থানীয় শাসনটা ছিল জমিদার কেন্দ্রিক শাসন। তো জমিদার শ্রেণীর আদুরে সন্তানরা, জমিদাররা তাদের সন্তানদেরকে কলকাতায় পড়ালেখার জন্য পাঠিয়েছেন। সেইখানে গিয়ে যেহেতু সেই সন্তানরা প্রচুর অর্থবিত্তের মালিক ছিলেন, তো কলকাতার সেই জীবনে গিয়ে তারা অনেক উচ্ছৃঙ্খল হয়ে পড়েছিল। বিভিন্ন লেখায় সেই চিত্রগুলো পাওয়া যায়। তো সেই সময়কারই যে একজন লেখক, যার নাম হচ্ছে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, যার জন্ম 1887 সালে, মৃত্যু 1787 সালে জন্ম, আর মৃত্যু 1848 সালে, অর্থাৎ এই যুগ সন্ধিক্ষণের যে সময়টা। তো সেই সময়ে কলকাতার এই যে নব্য উঠতি যুবক শ্রেণীর, উঠতি ধনিক শ্রেণী যারা জমিদার, তাদের যে সন্তানেরা কলকাতা পড়ালেখা করতে আসলেন, পড়ালেখা করতে এসে তারা অনাচারে লিপ্ত হয়ে গেলেন, যেমন সেই যে অনাচারের প্রেক্ষিতে তারা অনেকটা উচ্ছৃঙ্খল জীবনযাপন করতে শুরু করলেন। তো সেই কলকাতার জীবনের চিত্র নিয়ে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সেই সময়কার কলকাতার এই উঠতি যুবক শ্রেণীর চিত্রটাকে তিনি বেশ কয়েকটি রচনার মাঝে উপস্থাপন করলেন। তার সেই রচনাগুলোর নাম ছিল নববাবু বিলাস, নববিবি বিলাস এবং কলিকাতা কমলালয়। তো কলিকাতা কমলালয় সেটি তিনি লিখেছিলেন 1823 সালে। তো নববাবু বিলাস নামটার মধ্য দিয়ে বুঝতে পারছো, যারা কলকাতা সেই সময় যারা এই জাতীয় উঠতি ধনিক শ্রেণীর শিক্ষিত, তথাকথিত শিক্ষিত সন্তানেরা যারা খুব উচ্ছৃঙ্খল জীবনযাপনে ব্যস্ত হয়ে পড়েছিল, তাদেরকেই বাবু হিসাবে চিহ্নিত করা হয়েছিল। যেমন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সেই নামটি দিলেন নববাবু বিলাস। আর নববিবি বিলাস বুঝতেই পারছো যে কলকাতা সেই যে কিছুটা শিক্ষিত স্ত্রীদের যে আচরণ, সেই আচরণকে নিয়েই যে তিনি লিখলেন নববিবি বিলাস। যেমন কলিকাতা কমলালয়, সেটিও কলকাতা কেন্দ্রিক মানুষদের যে জীবন, সেই জীবনকে চিত্রিত করে তুললেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, যেটির নাম হলো কলিকাতা কমলালয়, 1823 সালে। যেটি হচ্ছে বাংলা সাহিত্য উপন্যাসের প্রাথমিক প্রচেষ্টা, অর্থাৎ যে একটা কাহিনীকে কলকাতা কেন্দ্রিক বিভিন্ন কাহিনীকে কেন্দ্র করে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় উপন্যাস লেখার চেষ্টা শুরু করলেন। কিন্তু বাস্তবে সেগুলো উপন্যাস হয়ে ওঠেনি, কারণ যে উপন্যাস হচ্ছে একটা শিল্পের কিছু নির্দিষ্ট নিয়ম কানুন শৃঙ্খলা থাকে, যেগুলো সেখানে অবলম্বন করা হয়নি। তো দ্বিতীয় ধাপে এসে যে আমরা লক্ষ্য করছি যে একজন বিদেশি মহিলা, যার নাম হচ্ছে হ্যানা ক্যাথারিন মোলায়েন্স, যার জন্ম 1826 আর মৃত্যু হচ্ছে 1861 সালে। যে তিনি একটি গ্রন্থ লিখলেন, যে গ্রন্থটির নাম হচ্ছে ফুলমণি ও করুণার বিবরণ, যে গ্রন্থটি প্রকাশ পেল 1852 সালে। অর্থাৎ ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় কলিকাতা কমলালয় লিখলেন 1823 সালে। তারও বেশ কিছু কাল পরে 1852 সালে হ্যানা ক্যাথারিন মোলায়েন্স নামক একজন পাদ্রী হচ্ছে যারা খ্রিস্টান ধর্ম প্রচার করেন,
যে সেই বিদেশি একজন ভদ্র মহিলা যিনি বাংলা ভাষা জানতেন, শিখেছিলেন, যে তিনি যে একটি গ্রন্থ লিখলেন, যে গ্রন্থটির নাম হচ্ছে ফুলমণি ও করুণার বিবরণ। সেই গ্রন্থটি হচ্ছে যে খ্রিস্টান ধর্মের মাহাত্ম্য বিশ্লেষণের জন্য হ্যানা ক্যাথারিন মোল্যান্স, যে একজন দেশীয় মহিলা যিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন, যার নাম ফুলমণি, এবং সেই কাহিনীকে কেন্দ্র করে যে খ্রিস্টান ধর্মের মাহাত্ম্য প্রচার করার জন্য যে একটি কাহিনীকে প্রলম্বিত করে হ্যানা ক্যাথারিন মোল্যান্স ফুলমণি ও করুণার বিবরণ তিনি লিখলেন, যে 1852 সালে যে গ্রন্থটি প্রকাশ পেল। উপন্যাসের সামান্য কিছু নমুনা সেই গ্রন্থটিতে লক্ষ্য করা যায়। অর্থাৎ একটি কাহিনী আছে, সেই কাহিনীকে তিনি টেনে টেনে প্রলম্বিত করার চেষ্টা করেছেন, যদিও সেটি উপন্যাস হয়ে উঠতে পারেনি। উপন্যাসের নমুনা, তাহলে বাংলা সাহিত্য উপন্যাসের যে সৃষ্টির প্রচেষ্টা আমরা বলতে পারি, সেই সৃষ্টির প্রচেষ্টা শুরু হলো এই ফুলমণি ও করুণার বিবরণ নামক গ্রন্থটির মধ্য দিয়ে। তারপরে ফুলমণি ও করুণার বিবরণ 1852 সালে, এবং তারপরে পেরিচাঁদ মিত্র, যার একটি বিখ্যাত গ্রন্থ, যে গ্রন্থটির নাম আলালের ঘরের দোলাল, যে গ্রন্থটি লেখা হলো 1858 সালে। যেই গ্রন্থটিকে নিয়ে যে একটু বিশেষভাবে কথা বলতেই হবে, যেমন কলিকাতা কমলালয়, নববাবু বিলাস এবং নববিবি বিলাস, যেই গ্রন্থগুলোতে যেখানে কলকাতার উঠতি ধনিক শ্রেণীর সন্তানদের জীবনচিত্রকে উপস্থাপন করা হয়েছে, ঠিক সেই রকমভাবেই আলালের ঘরের দোলাল পেরিচাঁদ মিত্র এই কলকাতারই যে জীবনচিত্র, এই উচ্ছৃঙ্খল যুবকদের যে চিত্র, আলালের ঘরের দোলাল তোমরা বুঝতেই পারছো, যেটি একটি অনেকটা প্রবাদ বাক্যের মতো বাগধারা, যে সন্তান খুব বাপ মার আদরের জন্য নষ্ট হয়ে যায়, তাকেই বলা হয় আলালের ঘরের দোলাল। তারা কারা? যে এই জমিদাররা যারা তাদের সন্তানদেরকে কলকাতায় পড়ালেখার জন্য পাঠিয়েছিলেন, তারাই কলকাতায় গিয়ে আলালের ঘরের দোলাল রূপান্তরিত হলো। সেখানে একটি চরিত্র আছে মতিবাবু নাম, সেই মতিবাবুকে হচ্ছে আলালের ঘরের। তো যাকে তো পেরিচাঁদ মিত্র, যিনি ছদ্মনামে লিখতেন, যার ছদ্মনাম ছিল টেকচাঁদ ঠাকুর, তো টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে এই যে কলকাতার জীবনচিত্র, সেই জীবনচিত্র একটি চরিত্র মতিবাবু নামক যে একটি চরিত্রের মধ্য দিয়ে সেই কলকাতার যে সেই সময়কার যুবক শ্রেণীর, উচ্ছৃঙ্খল যুবক শ্রেণীর জীবনচিত্রকে তিনি উপস্থাপন করলেন। সেই অনেকটা কি বলা যায় যে নমুনা, সেই সময়কার মানুষের, সেই সময়কার শিক্ষিত জনগোষ্ঠী যারা, তাদের যে জীবনের নমুনাকে তিনি উপস্থাপন করলেন যেই জালালের ঘরের দোলাল উপন্যাসে। আমরা উপন্যাস বলছি জালালের ঘরের দোলালকে, কারণ কেউ কেউ মনে করেন যে উপন্যাসের যে প্রাথমিক ধারণা, বাংলা সাহিত্য উপন্যাসের যে প্রাথমিক ধারণা, সেই ধারণাটি মূলত জালালের ঘরের দোলালেই লক্ষ্য করা যায়। কিন্তু যদিও সেটি সার্থক উপন্যাস হয়ে উঠতে পারেনি, লেখক সেখানে ব্যঙ্গ, বিদ্রুপ ইত্যাদির মধ্য দিয়ে সেই সময়কার চিত্রটাকে উপস্থাপন করলেন পাঠকদের সামনে। কিন্তু উপন্যাসের যে বৈশিষ্ট্য, বর্ণনাত্মক শিল্পকর্মের যে বৈশিষ্ট্য, চরিত্র সৃষ্টির যে বৈশিষ্ট্য, কিংবা শৈল্পিক যে কারুকার্য, যে কোনোটি কিন্তু সেই উপন্যাসে লক্ষ্য করা যায় না। তো পেরিচাঁদ মিত্র সম্পর্কে যার একটু কথা বলতে হয়, যে তার পূর্বে যে আমরা গদ্য সাহিত্য যখন বিশ্লেষণ করেছিলাম, বাংলা গদ্যের উদ্ভব এবং ক্রমবিকাশ, সেখানে লক্ষ্য করেছি যে তার পূর্বেই কিন্তু বিদ্যাসাগরীয় গদ্য প্রতিষ্ঠা পেয়ে গিয়েছিল। সেই প্রতিষ্ঠা পাওয়ার পরে নতুন একটি ধারা হিসাবে এই পেরিচাঁদ মিত্র বাংলা গদ্যকে, সেই সময়কার কলকাতার মানুষের যে স্থানীয় ভাষা, সেই স্থানীয় ভাষাকে তিনি ব্যবহার করতে শুরু করলেন। বিদ্যাসাগরীয় গদ্য ছিল সাধু ভাষার বাহুল্য, তৎসম শব্দ বিদ্যাসাগর প্রচুর পরিমাণে ব্যবহার করেছেন, যদিও বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক, কিন্তু বিদ্যাসাগরীয় গদ্য কারো কারো কাছে কিছুটা দুর্বোধ্য হয়ে পড়েছিল, এই জন্য যে বিদ্যাসাগর প্রচুর পরিমাণে সংস্কৃত এবং তৎসম শব্দকে ব্যবহার করেছিলেন। অর্থাৎ তার যে ভাষা, সেই ভাষাটি বিদ্যাসাগরীয় গদ্য হিসাবে, অর্থাৎ সাধুরীতির গদ্য হিসাবে পরিচিতি পেয়ে গিয়েছিল। তো এর একটি বিপরীত ধারা হিসাবে এই পেরিচাঁদ মিত্র, ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর, যে তিনি কলকাতা অঞ্চলের যে ভাষা, সেই ভাষাটিকে বলা হতো শান্তিপুরী ভাষা।
কলকাতা নদিয়া অঞ্চলে যে ভাষাটি প্রচলিত সেই শান্তিপুরী ভাষা, অর্থাৎ কলকাতার যে স্থানীয় ভাষা, সেই স্থানীয় ভাষাকে ব্যবহার করে টেকচাঁদ ঠাকুর অর্থাৎ পেরিচাঁদ মিত্র তিনি এই গ্রন্থটি রচনা করলেন, যে গ্রন্থটির নাম হলো আলালের ঘরের দোলাল। যে তাহলে উপন্যাসের বৈশিষ্ট্য যেই গ্রন্থে রয়েছে, আর সাথে যার একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সত্য, সেই সত্যটি হচ্ছে যে ভাষার দিক থেকে মানুষের মুখের ভাষাকে, অর্থাৎ সেই সময়কার মানুষের, কলকাতা অঞ্চলের মানুষের প্রচলিত মুখের ভাষাকে পেরিচাঁদ মিত্র সরাসরি ব্যবহার করলেন এই আলালের ঘরের দোলাল। যে সেটি সার্থক উপন্যাস না হলেও তার বাংলা সাহিত্যে যে উপন্যাসের বিবর্তনে তার ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। কারণ যে আমরা যা পূর্বে যে গ্রন্থগুলোর নাম বললাম, নববাবু বিলাস, বিবি বিলাস, সেগুলো ছিল কোনো কাহিনীর সাধারণ বর্ণনা, আর আলালের ঘরের দোলাল কিছুটা উপন্যাস ধর্মী হয়ে উঠতে পেরেছিল। তাহলে যে উপন্যাসের প্রাথমিক নমুনা, একেবারেই প্রাথমিক, আমরা বলছি না যে উপন্যাসের সার্থক নমুনা আলালের ঘরের দোলাল, যে উপন্যাসের প্রাথমিক নমুনা হিসাবে আলালের ঘরের দোলাল পেরিচাঁদ মিত্রের লেখা, যাকে চিহ্নিত করা যায়, প্রাথমিক প্রচেষ্টা। তো পেরিচাঁদ মিত্রের কিছুকাল পরে, কয়েক বছর, 3-4 বছর পরে, 4 বছর পরে কালীপ্রসন্ন সিংহ নামক একজন ব্যক্তি, যিনি খুব কম সময়ে বেঁচে ছিলেন, 1830 সালে তার জন্ম হয়েছিল, 1840-এ জন্ম হয়েছিল, যার 1870 সালে তিনি মৃত্যুবরণ করেছিলেন। যে তিনি একটি গ্রন্থ লিখলেন হুতুম পেচান নকশা, যে গ্রন্থটি প্রকাশ পেল 1862 সালে। হুতুম পেচান নকশা সেটিও কিন্তু কলকাতা অঞ্চলের প্রচলিত ভাষা, কিন্তু যেখানে লক্ষ্যযোগ্য যে আলালের ঘরের দোলাল পেরিচাঁদ মিত্র যে ভাষাটি ব্যবহার করেছেন, যে কলকাতার প্রচলিত ভাষা, কিন্তু মার্জিত সুরুচি সম্পন্ন। তো কালীপ্রসন্ন সিংহ ভাবলেন যে মুখের ভাষা দিয়ে যদি সাহিত্য রচনা করা যায়, তাহলে মার্জিত আর অমার্জিত কী? তো আমরা যখন সাধারণ মানুষরা কথা বলি, যে ধরা যাক বন্ধু বান্ধবরা যখন একসাথে কথা বলে, তখন কি তারা খুব মার্জিত শব্দ ব্যবহার করে? না। যে তাহলে কালীপ্রসন্ন সিংহ ভাবলেন যে মার্জিত অমার্জিত যাই হোক, জীবনচিত্রকে উপস্থাপন করার জন্য সবটুকুই তিনি ব্যবহার করতে শুরু করলেন। তো ফলে লক্ষ্য করা গেল যে হুতুম পেচান নকশা নামক যে গ্রন্থটি, সেই গ্রন্থটি কিছুটা নিন্দিত হয়ে পড়ল এই ভাষার ব্যবহারের কারণে। যে এই হুতুম পেচা নকশা 1862, যে তাহলে এই ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কালীপ্রসন্ন সিংহের হুতুম পেচান নকশা 1862 সাল পর্যন্ত যে রচনাগুলো যে আমরা লক্ষ্য করছি, যে এই রচনাগুলো হলো বাংলা সাহিত্য যে উপন্যাসের বিকাশের প্রাথমিক পর্যায়, যেমন তারা সবাই বাংলা সাহিত্যের উপন্যাসের বিকাশের যে চেষ্টা, সেই চেষ্টাটা তারা করেছেন। তো ফলে সবাই এই ঐতিহাসিকভাবে তাদের এই চেষ্টাগুলোর যথেষ্ট গুরুত্ব আছে এবং স্বীকৃতিও আছে। এবং তারপরে আমরা সার্থক উপন্যাস বলতে যা বুঝি, সেই সার্থক উপন্যাস রচিত হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হাতে এসে। তো আমরা আগামী ক্লাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিয়ে কথা বলতে শুরু করব। আজকে যে আমরা শুধু বঙ্কিমের সংক্ষিপ্ত পরিচয় বলছি, যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যা জন্ম হয়েছিল 1838 এবং মৃত্যু হয়েছিল 1894 সালে। তার প্রথম, অর্থাৎ বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস বঙ্কিমচন্দ্র রচনা করলেন, যে গ্রন্থটির নাম হলো দুর্গেশ নন্দিনী, 1865 সালে। দুর্গেশ নন্দিনী, সেই দুর্গেশ নন্দিনী কি যে আমরা বলতে পারি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। তো বঙ্কিমচন্দ্রের সম্পর্কে যে একটু বলে নিই, যে 1858 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম গ্র্যাজুয়েট ডিগ্রি লাভ করেন, এবং তারপরে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে যে ইংরেজি সরকারের চাকুরি নেন, এবং চাকুরির মাঝেই তিনি সাহিত্য রচনা করেছেন, এবং বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এবং
তিনি প্রায় 14টি উপন্যাস লিখেছেন। কেউ কেউ বলেন যে 2-1টি তার সার্থক উপন্যাস হয়নি, যেমন যুগলাঙ্গড়ী ও রাধারানী। তো সেইগুলোকে যদি আমরা বাদ দিই তাহলে 12টি উপন্যাস, সেই 12টি উপন্যাস খুবই সার্থক উপন্যাস হিসেবে স্বীকৃত। যে তাহলে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী প্রকাশিত হয়েছে যে 1865 সালে। আজকে আমরা ক্লাসটা যেখানেই সমাপ্তি টানছি। সামনের ক্লাসে যে আমরা আবার বাংলা সাহিত্যের উপন্যাসের ক্রমবিকাশ বঙ্কিমচন্দ্র থেকে শুরু করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থেকো।